মুভির শুরু হয় মনুমেন্ট ভ্যালির সেই রোমাঞ্চকর দৃশ্য দিয়ে, যা দেখলে যে কারো বুকের ভিতরে কেঁপে ওঠে। এখানকার সমতল আর খাড়া পাহাড়গুলো যতটা না সুন্দর দেখতে, আসলে ততটাই বিপজ্জনক আর প্রতারণামূলক। এখানে আমরা দেখি যে 5জন মানুষ এই খাড়া পাহাড়গুলোতে চড়ার চেষ্টা করছে। এই 5জন পর্বতারোহীর মধ্যে 3জন একই পরিবারের সদস্য। বাবার নাম রয়েলস, যিনি একজন অত্যন্ত অভিজ্ঞ এবং পুরনো পর্বতারোহী। তার সাথে তার মেয়ে অ্যানি আর ছেলে পিটারও আছে। এদের ছাড়াও আরও 2জন এই দলের অংশ, কিন্তু তারা ততটা অভিজ্ঞ নয়। আর এটাই এই দুর্ঘটনার সবচেয়ে বড় আর কালো কারণ হয়ে উঠবে। রোদের তীব্র তাপ আর পাহাড়ের উচ্চতার মাঝে এই 5জন ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে যাচ্ছিল। যে 2জন রয়েলস আর তার ছেলেদের থেকে একটু উপরে চড়ছিল, তারা হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে। পাহাড়ের পিচ্ছিল পৃষ্ঠে তাদের পা আটকে থাকে না, এবং পরের মুহূর্তেই তারা 2জন হাজার হাজার ফুট উঁচু থেকে নিচের দিকে পড়তে শুরু করে। এখন সবচেয়ে ভয়ঙ্কর আর শিহরণ জাগানোর বিষয়টা ছিল এই যে এই 5জন একই দড়িতে পরস্পরের সাথে বাঁধা ছিল। উপরে সেই 2জন পড়তেই তাদের ওজনের ধাক্কায় একে একে বাকিরা সবাই উপর থেকে পড়তে থাকে। এখন দৃশ্যটা এমন ছিল যে 5জনই শূন্যে মাত্র একটা দড়ির সাহায্যে ঝুলছিল, যেটা পাহাড়ের উপরের অংশে একটা ছোট্ট হুকের সাহায্যে আটকে ছিল। কিন্তু সেই দড়ি আর সেই হুক এই 5জনের ওজন সামলানোর জন্য তৈরি করা হয়নি। বাতাসের তীব্র ঝাপটা আর 5জনের ওজন সেই দড়িকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিল। সবাই একসাথে নিচে পড়ার আগেই যে 2জন সবার উপরে ছিল, তারা ধাক্কার কারণে দড়িতে এখন সবার নিচে ঝুলছিল। তখন হঠাৎ তাদের দিকে দড়ি ছিঁড়ে যায় এবং চোখের পলকে তারা গভীর খাদে পড়ে যায়। এখন সেই দড়িতে বাকি ছিল শুধু রয়েলস, তার ছেলে পিটার আর মেয়ে অ্যানি। কিন্তু বিপদ তখনও কাটেনি। ওজন কমলেও দড়ি ধীরে ধীরে হুক থেকে সরে যাচ্ছিল এবং সেই হুক পাথর থেকে বাইরে বেরিয়ে আসছিল। রয়েলস তৎক্ষণাৎ বুঝে যায় যে আর কয়েক সেকেন্ডের মধ্যে ওজন কমানো না গেলে দড়ি পুরোপুরি উপড়ে যাবে এবং তার 2 নিরীহ সন্তান তার সাথে মারা পড়বে। রয়েলস তার মেয়ে অ্যানিকে চিৎকার করে বলে যে সে যেন পাহাড়ের কোনো ফাটলে ক্ল্যাম্প লাগানোর চেষ্টা করে, যাতে দড়িকে আর একটু সহায়তা মেলে এবং হুকের উপরে চাপ কমে। অ্যানি তার পুরো শক্তি ঢেলে দেয়। তার শরীর কাঁপছিল, কিন্তু তার হাতে সেই ফাটল পর্যন্ত পৌঁছায় না, যেখানে ক্ল্যাম্প লাগিয়ে সবার যান বাঁচানো যেত। রয়েলস সবার নিচে ঝুলছিল এবং তার ঠিক উপরেই ছিল তার ছেলে পিটার। রয়েলস এমন একটা পাষাণ হৃদয়ের সিদ্ধান্ত নেয় যা শুনলে যে কারো বুক কেঁপে উঠবে। সে বলে, পিটার, ছুরি বের করো আর আমার দড়ি কেটে দাও। পিটার আর অ্যানি এটা শুনে নিস্তব্ধ হয়ে যায়। অ্যানি চিৎকার করে পিটারকে বারণ করে যে সে যেন এই ভয়ঙ্কর পদক্ষেপ না নেয়। পিটারের পুরো শরীর কাঁপছিল। সে নিজের হাতে তার বাবার দড়ি কী করে কাটবে। তার জানা ছিল যে দড়ি কাটলেই তার বাবা হাজার হাজার ফুট থেকে নিচে পড়ে যাবে। শেষমেশ চোখের জল আর ভারী মনে বাধ্য হয়ে পিটার ছুরি দিয়ে দড়ি কেটে দেয়। রয়েলস দ্রুত নিচে পড়ে যায় এবং তার জীবন দিয়ে দেয়। এখন কাহিনী এখান থেকে 3 বছর এগিয়ে যায়। সেই ভয়ঙ্কর দুর্ঘটনা পিটারের আত্মাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। বাবার মৃত্যুর অপরাধ তার মনে এতটাই গেড়ে বসেছিল যে সে পাহাড় চড়া চিরতরে ছেড়ে দেয়। এখন সে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের জন্য একটা ফটোগ্রাফার হিসেবে কাজ করে। সে পাহাড় থেকে অনেক দূরে থাকতে চায়, কিন্তু হয়তো ভাগ্যের অন্য কিছু মনে ছিল। যখন সে একটা চলচ্চিত্রের শুটিং করছিল, তখন তার কাছে খবর আসে যে একটা বড় আর উচ্চমানের দল কেটু পাহাড়ে চড়ার প্রস্তুতি নিচ্ছে। কেটু, যাকে পৃথিবীর 2য় সর্বোচ্চ এবং সবচেয়ে প্রাণঘাতী চড়া বলা হয়। পিটার গভীর ধাক্কা খায় জানতে পেরে যে এই দলে তার নিজের বোন অ্যানিও আছে। অ্যানি এখন একজন বিখ্যাত পর্বতারোহী হয়ে উঠেছে এবং সারা পৃথিবীতে তার অনেক বড় নাম রয়েছে। সে তার বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করে চলেছিল। পিটার তার বোনের সাথে দেখা করতে বেস ক্যাম্পে পৌঁছায়। বছরের পর বছর যখন এই 2 ভাই বোনের মুখোমুখি হয়, তখন সেখানে কোনো খুশি বা জড়িয়ে ধরার দৃশ্য দেখা যায় না, বরং একটা অদ্ভুত নীরবতা আর পুরনো রাগ দেখা যায়। আসলে অ্যানি আজও তার বাবার সেই মৃত্যুর জন্য পিটারকেই দায়ী মনে করে। পিটার জানতে পারে যে 5 জনের একটা দল, যেখানে তার বোন অ্যানিও আছে, মঙ্গলবারের মধ্যে চূড়ায় পৌঁছানোর পরিকল্পনায় আছে। এই পুরো মিশনের নেতা আর অর্থদাতা হলো এলিয়েট, যে সম্প্রতি একটা এয়ারলাইন কোম্পানি কিনেছে। তার পরিকল্পনা ছিল যে যখন সে চূড়ায় দাঁড়াবে, ঠিক সেই সময় তার এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট পাহাড়ের উপর দিয়ে যাবে এবং পৃথিবী তার শক্তির পরিচয় পাবে। চড়াই শুরু হওয়ার আগের রাতে এলিয়েট একটা জমজমাট পার্টির আয়োজন করে। সবাই খুশি ছিল, কিন্তু তখনই সেখানে একজন রহস্যময় আর গম্ভীর মানুষ এসে যায়, যার নাম ছিল ভিক। ভিক একজন অত্যন্ত অভিজ্ঞ পর্বতারোহী,
যে আগেও কেটু চড়াই গিয়েছে এবং সেখানকার প্রতিটা কোণ আর সেখানকার পরিবর্তনশীল আবহাওয়া পূর্ণ ধারণা তার আছে। ভিক সরাসরি ইলিয়টের কাছে যায় এবং জিজ্ঞেস করে যে উপরের আবহাওয়া যদি খারাপ হয় তাহলে সে কি করবে। ইলিয়ট টাকার অহংকারে ডুবে বলে যে তাদের সাথে পৃথিবীর সেরা আবহাওয়া বিশেষজ্ঞ আছে এবং আগামী 2 মাস পর্যন্ত আবহাওয়া খারাপ হওয়ার কোনো ইঙ্গিতই নেই। ভিক তাকে সতর্ক করে বলে যে পাহাড়ের আবহাওয়া কারো আপন নয়। এলিয়ট তার কথা মজার বিষয় নিয়ে উড়িয়ে দেয়। এরপর ভিক সেখান থেকে চলে যায়, দাড়ি কামায় এবং রাতের অন্ধকারে একা নীরবে কেটু চড়াই শুরু করে। পরের দিন এলিয়টের 5 জনের দলও তাদের যাত্রা শুরু করে। উৎসাহ আর আনন্দ নিয়ে তারা উপরের দিকে এগিয়ে যায়। যখন তারা 26,000 ফুট উচ্চতায় পৌঁছায়, যেখানে বাতাস অনেক পাতলা হয়ে যায়, তখন হঠাৎ রেডিওতে নিচ থেকে বার্তা আসে যে একটা ভয়ঙ্কর ঝড় দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। দলের নেতা টম অভিজ্ঞ ছিল। সে তৎক্ষণাৎ বলে যে এটা অত্যন্ত বিপজ্জনক সংকেত এবং এখনই ফিরে যাওয়া উচিত। কিন্তু এলিয়ট তার জেদে অটল ছিল। তার শুধু তার এয়ারলাইন্সের ফ্লাইট আর তার প্রতারণা চিন্তা ছিল। সে বলে যে তারা তাদের লক্ষ্য থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে আছে এবং ঝড় হয়তো তার দিক বদলে নেবে, যেমনটা প্রায় রেডিও রিপোর্টে জানা যায়। টম আর অ্যানি জানতো যে এটা মৃত্যুর ডাক, কিন্তু এলিয়টের টাকার চাপ আর জেদের কাছে শেষমেশ তাদের নিজেদের যান ঝুঁকিতে ফেলে এগিয়ে যেতে হয়। নিচে বেস ক্যাম্পে থাকা পিটার যখন দেখে যে ঝড়ের সতর্কতার পরেও তারা ফিরে আসছে না, তখন তার ঘাবড়ানি আরও বেড়ে যায়। তার বাবাকে হারানোর দুঃখ মনে পড়ে। সে আবার রেডিওতে টমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং চিৎকার করে জানায় যে দক্ষিণ দিক থেকে অত্যন্ত ভয়ঙ্কর একটা ঝড় তাদের দিকে এগিয়ে আসছে এবং এখনও যদি তারা না ফিরে আসে তাহলে কেউ বাঁচবে না। কিন্তু এলিয়ট আরেকবার তার মসৃণ কথাবার্তায় টমকে রাজি করিয়ে ফেলে। পিটার তার দূরবীন দিয়ে অসহায়ভাবে দেখতে থাকে যে তার বোন অ্যানি মৃত্যুর পাতা ফাঁদের দিকে পা বাড়াচ্ছে। সে আগেই তার বাবাকে হারিয়েছিল এবং এখন সে তার বোনকে কোনো মতে হারাতে চাচ্ছিল না। তখন উপরে পাহাড়ে প্রকৃতির আসল তাণ্ডব শুরু হয়ে যায়। হঠাৎ একটা ভয়ঙ্কর তুষার ঝড় আসে। বরফের মোটা চাদর আর হাড় গলিয়ে দেওয়া ঠান্ডার মাঝে এই 5 জন অনেক কষ্টে এগিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ অ্যানির পায়ের নিচ থেকে বরফের একটা বড় স্তর সরে যায় এবং সে দুটো পাথরের মাঝখানে তৈরি একটা গভীর খাদে পড়তে শুরু করে। যেহেতু তারা সবাই একই দড়িতে বাঁধা ছিল, তাই অ্যানি পড়ার সাথে সাথে বাকিরাও নিচের দিকে টানা পড়তে থাকে। কিন্তু ভাগ্যক্রমে অ্যানি যখন পৃষ্ঠ থেকে সামান্য উপরে ঝুলছিল, তখন তার দড়ি একটা ফাটলে আটকে যায় এবং পরের মুহূর্তেই সেই দড়ি মাঝখান থেকে ছিঁড়ে যায়। অ্যানি সেই গভীর খাদের নিচে পড়ে যায়, কিন্তু এখন সে সেখানে আটকে পড়ে গেছে। উপরে বাকি 4 জনও এই ঝড়ের কবলে পড়ে এদিক ওদিক ছিটকে যায়। তখন উপর থেকে বরফের একটা বিশাল স্তর অর্থাৎ তুষার ধস এসে মোটা স্তরে ঢেকে গিয়েছিল, যার সরাসরি অর্থ ছিল যে এই 3 জন এখন বরফের নিচে জীবন্ত কবর হয়ে গেছে। তাদের সাথে বাইরের দুনিয়ার কোনো খবর ছিল না। নিচে থেকে রেডিওতে ক্রমাগত যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু সেখানে কোনো সংকেত ছিল না। অ্যানি মোর্স ভাষা জানত এবং সৌভাগ্যক্রমে পিটারও এই বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল। অ্যানি একটা ছোট্ট পাথর আর ধাতুর টুকরা দিয়ে মোর্স কোডে সংকেত পাঠায়, যা কোনোভাবে নিচে লাগানো যন্ত্রগুলো ধরে নেয়। পিটার যখনই জানতে পারে যে তার বোন এখনো জীবিত আছে, তার বুকে যেন প্রাণ ফিরে আসে। কিন্তু এখন সময় তাদের বিরুদ্ধে ছিল। বিশেষজ্ঞরা বলছিল যে এত উচ্চতায় আর এত ঠান্ডায় তারা 36 ঘন্টার বেশি বেঁচে থাকতে পারবে না, কারণ তাদের কাছে অক্সিজেন আর জরুরি ওষুধের ভীষণ অভাব ছিল। সবচেয়ে বড় সমস্যা ছিল যে বরফের নিচে তাদের সঠিক স্থান কিভাবে খুঁজে বের করা যায় এবং সেখানে পৌঁছাতে এই বিশাল বরফের দেওয়াল কিভাবে সরানো যায়, এটা অসম্ভবের মতোই লাগছিল। পিটার তার বোনকে বাঁচাতে নিজে উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তার নিজের জান গেলেও। এর জন্য সে সেনাবাহিনীর কাছে যায় এবং তাদের কাছ থেকে নাইট্রোগ্লোসারিনের শক্তিশালী বোমা চায়। এই বোমাগুলো এতটাই বিপজ্জনক ছিল যে সামান্য ঝাঁকুনি বা সরাসরি সূর্যের আলো পড়লেই এগুলো নিজে থেকে ফেটে যেতে পারে। এলিয়টের কোম্পানি 50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে, যাতে আরও কেউ এই বিপজ্জনক মিশনে পিটারের সাথে যেতে পারে। টাকার লোভে একটা দল তৈরি হয়ে যায়, কিন্তু যাত্রা শুরু করার আগে পিটারকে পরামর্শ দেওয়া হয় যে তার দলে ভিককেও অবশ্যই রাখা উচিত। ভিক সেই অভিজ্ঞ মানুষ যে চড়াই শুরু করার আগেই ইলেটকে সতর্ক করেছিল। ভিকের অতীত অত্যন্ত বেদনাদায়ক ছিল। 4 বছর আগে তার নিজের স্ত্রী, যে একজন বিখ্যাত পর্যটন গাইড ছিল, এই পাহাড়ে একটা ভয়ঙ্কর ঝড়ে নিখোঁজ হয়ে যায়। ভিক তাকে খুঁজতে পাগলের মতো এদিক ওদিক গিয়েছিল। তার স্ত্রীর লাশ পায়নি, কিন্তু আরও 3 জনের জান বাঁচিয়ে ফিরে এনেছিল। এই চেষ্টায় তার পায়ের আঙ্গুলগুলো ঠান্ডায় বাজেভাবে পচে গিয়েছিল। সে আজও তার স্ত্রীর শেষ নিশানা খুঁজে বেড়াতে প্রায় এই বিপজ্জনক পার্বত্য এলাকায় ঘুরে বেড়াতো। পিটার আর তার দল হেলিকপ্টার করে ভিকের কাছে পৌঁছায়। ভিক প্রথমে সাহায্য করতে পরিষ্কার না করে দেয়,
কারণ সে জানতো এই সময় কেটু পাহাড়ে যাওয়া মানে সরাসরি মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু যখন পিটার তাকে মনে করিয়ে দেয় যে বছরের পর বছর আগে সে তার বাবার সাথে এভারেস্ট চলেছিল, তখন ভিকের পুরনো স্মৃতি জেগে ওঠে এবং সে রাজি হয়ে যায়। সে দলের নেতা হয়ে বলে, এটা কোনো রেকর্ড গড়ার চড়াই নয়, এটা একটা উদ্ধার অভিযান এবং এখানে প্রতিটা পদক্ষেপ আমার ইচ্ছামতো নেওয়া হবে। অন্যদিকে বরফের গভীর গুহায় আটকে পড়া তিনজনের অবস্থা প্রতিটা কেটে যাওয়া মিনিটের সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছিল। ঠান্ডা এতটাই ছিল যে রক্ত জমে যাচ্ছিল এবং অক্সিজেনের ভীষণ অভাবে টমের ফুসফুস সাড়া দেওয়া বন্ধ করছিল। তাদের কাছে শ্বাস নিতে সাহায্য করার একটা অত্যন্ত জরুরি ওষুধ ছিল। এলিয়েট তার পুরনো অভ্যাস অনুযায়ী এখানেও অত্যন্ত স্বার্থপর হয়ে ওঠে। সে তার ওষুধ অন্য কারোর সাথে ভাগ করতে চাইছিল না, চাইছিল যে টম তাড়াতাড়ি শেষ হয়ে যাক, যাতে তার ভাগের ওষুধ এলিয়েট নিজের ব্যবহার করতে পারে এবং বেশি সময় বেঁচে থাকতে পারে। কিন্তু অ্যানির মন গলে যায়। সে লুকে নিজের ভাগের ইনজেকশন টমকে দিয়ে দেয়। এলিয়েট যখন এই বিষয়টা জানতে পারে তখন সে রাগে পাগল হয়ে যায় এবং অ্যানিকে গালাগালি করতে থাকে। এদিকে বাইরের দুনিয়ায় পিটার আর ভিকের দল যান হাতে নিয়ে উপরের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের কাছে সেই বিপজ্জনক নাইট্রোগ্লিসারিনের বোমাগুলো ছিল, যেগুলো তারা ছায়ার মতো আগলে নিয়ে যাচ্ছিল। রাস্তায় প্রকৃতি তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। একটা দলের বোমায় ছিদ্র হয়ে যায় এবং যখনই তার উপরে সূর্যের প্রথম কিরণ পড়ে তখন এতে জোরদার একটা বিস্ফোরণ ঘটে, যা পুরো পাহাড়কে কাঁপিয়ে দেয় এবং দলের দুজন সদস্য সেখানেই মৃত্যুর ঘুমে ঘুমিয়ে পড়ে। এই বিস্ফোরণের কারণে অনেক পুরনো বরফ তার জায়গা থেকে সরে যায় এবং ভিক হঠাৎ সেখানে একটা লাশের হাত দেখতে পায়। কাছে গিয়ে দেখতে তার চিৎকার বেরিয়ে আসে। সে আর কেউ নয়, ভিকের নিজের স্ত্রী, যাকে সে 4 বছর ধরে খুঁজছিল। তার লাশ আজও বরফে সেভাবেই অক্ষত ছিল। ভিক তার আঙুল থেকে বিয়ের আংটিটি খুলে নিজের গলার লকেটে ঝুলিয়ে দেয়। তখন ভিক সেখানে একটা ছোট্ট চিকিৎসা বক্স খুঁজে পায়, যা দেখে ভিকের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সেই বক্স থেকে এমন একটা কঠিন সত্য সামনে আসে যা জানলে যে কারো রক্ত গরম হয়ে যাবে। আসলে 4 বছর আগে যখন ভিকের স্ত্রী ঝড়ে আটকা পড়েছিল তখন এলিয়েটও তার সাথেই ছিল। এলিয়েট নিজেকে বাঁচাতে ভিকের স্ত্রীর সব ওষুধ চুরি করে নিয়েছিল এবং তাকে যন্ত্রণায় একা ফেলে চলে গিয়েছিল। ভিক এখন বুঝে যায় যে তার স্ত্রীর মৃত্যুর আসল দায়ী অন্য কেউ নয়, এই এলিয়েট। ভিকের বুকে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে এবং সে দ্রুত সেই গুহার দিকে এগিয়ে যায় যেখানে এলিয়েট আটকে ছিল। রাত নেমে এসেছিল এবং অ্যানির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছিল। সে রেডিওতে পিটারের সাথে যোগাযোগ করে এবং দুর্বল গলায় বলে, পিটার, তুমি ফিরে যাও। তাদের মধ্যে কেউই সকালে সূর্য দেখতে পাবে না। নিজের জান ঝুঁকিতে ফেলো না। পিটার তাকে সাহস দেয়, কিন্তু তার নিজের চোখের জল কোনো মতেই থামছিল না। সেই রাতেই এলিয়েট তার পশুত্বের সব সীমা পার করে দেয়। যখন অ্যানি অজ্ঞান হয়ে ঘুমাচ্ছিল, এলিয়েট হামাগুড়ি দিয়ে টমের কাছে যায় এবং তাকে বাতাসের একটা ফাঁকা ইনজেকশন দিয়ে দেয়। বাতাসের বুদবুদ টমের নসে পৌঁছাতেই টমের শ্বাস বন্ধ হয়ে যায় এবং তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। যখন অ্যানি চোখ খোলে সে টমের শরীর ঠান্ডা পায় এবং পাশে পড়ে থাকা ফাঁকা ইনজেকশন দেখে বুঝে যায় যে এলিয়েট তার ওষুধ বাঁচাতে টমকে খুন করেছে। তখন গুহার ছাদ থেকে বরফ পড়তে শুরু করে এবং তারা উপর থেকে আলোর একটা সামান্য কিরণ দেখতে পায়। পিটার আর ভিক সেই জায়গায় পৌঁছে গিয়েছিল। তারা পূর্ণ সাবধানতার সাথে নাইট্রোগ্লিসারিনের শেষ বোমা সেখানে সেট করে এবং একটা জোরদার বিস্ফোরণ ঘটায়, যাতে গুহার মুখ খুলে যায়। পিটার দ্রুত ভেতরে নামে এবং তার বোন অ্যানিকে দড়িতে বেঁধে উপরে তোলার প্রস্তুতি নেয়। তখন ভিক আর এলিয়েট মুখোমুখি হয়। ভিকের সুযোগ ছিল যে সে এলিয়েটকে সেখানে শেষ করে দেওয়া, কিন্তু সে একজন সত্যিকারের পর্বতারোহী ছিল যে ঘৃণা থাকলেও এলিয়েটকে দড়িতে বেঁধে দেয়। কিন্তু তখনই পাহাড়ের সেই অংশ হঠাৎ ধসে পড়ে যায় যেখানে তারা সবাই দাঁড়িয়েছিল। এখন দৃশ্যটা হুবহু সেই 3 বছর আগের মতো ছিল। পিটার সবার উপরে পাথরে আটকে ধরে আছে এবং নিচে দড়িতে অ্যানি, ভিক আর এলিয়েট একের নিচে এক ঝুলছিল। পাহাড়ের মাটি ঝরঝরে ছিল এবং হুক ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছিল। ভিক তৎক্ষণাৎ বুঝে যায় যে দড়ি সবার ওজন সামলাতে পারবে না এবং সে কিছু না করলে পিটার আর অ্যানিও মারা পড়বে। ভিক পিটারের দিকে তাকায়, তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল। সে তার পকেট থেকে সেই পুরনো ছুরি বের করে। পিটার চিৎকার করে, না ভিক না, এটা করো না, কিন্তু ভিক হেসে দড়ি কেটে দেয়। ভিক আর এলিয়েট দুজনই একসাথে সেই অন্ধকার আর গভীর খাদে পড়ে যায় এবং চিরতরে হারিয়ে যায়। ভিক শুধু তার স্ত্রীর প্রতিশোধই নেয়নি, বরং একজন বাবার মতো পিটার আর অ্যানিকে নতুন জীবনও দিয়ে যায়। শেষমেশ সূর্যের প্রথম কিরণের সাথে পিটার তার বোন অ্যানিকে নিরাপদে নিচে বেস ক্যাম্পে নিয়ে আসে। অ্যানির চোখে এখন পিটারের জন্য ঘৃণা নেই, বরং অফুরন্ত ভালোবাসা আর সম্মান। সে তার ভাইকে জড়িয়ে ধরে এবং সেই পুরনো ভুলের জন্য মন থেকে মাফ করে দেয়।
সে বলে, পিটার, আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে তোমাকে আর তোমার সাহসিকতাকে নিয়ে অনেক গর্বিত হতো। পিটার সেখানে সেই সব মানুষের নামে একটা সুন্দর পাথরের স্তূপ তৈরি করে যারা এই বিপজ্জনক উদ্ধার অভিযানে তাদের জীবন বাজি রেখেছিল। এই দৃশ্যের সাথে এই অসাধারণ কাহিনীপূর্ণ মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।